প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ফৌজদারি কার্যবিধির সপ্তম অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের পর্বে আমরা সেকশন 94 থেকে সেকশন 103 পর্যন্ত ধারাগুলো এমনভাবে ব্যাখ্যা করব যা বিশেষভাবে উপযোগী হবে আইনের ছাত্র, এমসিকিউ পরীক্ষার্থী, শিক্ষানবিশ এবং নবীন আইনজীবীদের জন্য। ভিডিওর শেষে পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ প্রশ্নমালা থাকবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ফৌজদারি কার্যবিধির সপ্তম অধ্যায় মূলত তল্লাশি ও জব্দ সম্পর্কিত বিধান নিয়ে আলোচনা করে। এই অধ্যায়ে বলা হয়েছে কোন পরিস্থিতিতে কে কিভাবে কোন স্থান তল্লাশি করতে পারবে এবং অপরাধ সংক্রান্ত বস্তু জব্দ করতে পারবে। অধ্যায় ৭, নথি ও অন্যান্য মালামাল উপস্থাপন করানো এবং বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজে বের করার প্রক্রিয়া। সেকশন 94, নথি বা বস্তু উপস্থাপনের জন্য সমন। যদি কোনো আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনে করেন যে তদন্ত, জিজ্ঞাসাবাদ বা বিচারের জন্য কোনো নথি বা বস্তু প্রয়োজন, তবে যার কাছে তার রয়েছে বলে ধারণা করা হয় তাকে নির্দিষ্ট সময় ও স্থানে ওই নথি বা বস্তুসহ হাজির হতে বা পেশ করার জন্য সমন বা লিখিত আদেশ দিতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টের কোনো তথ্য জানতে চাইলে বিশেষ অনুমতি লাগবে। ব্যাংকের কাছে থাকা অ্যাকাউন্ট সংক্রান্ত নথি পুলিশ সরাসরি চাইতে পারবে না। যদি দণ্ডবিধির সেকশন 403, 406, 408, 409, 421 হতে 424, 465 হতে 477A এর অধীনে কোনো অপরাধ হয়, তবে এর জন্য দায়রা জজের লিখিত অনুমতি লাগবে এবং অন্য যে কোনো ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের লিখিত অনুমতি লাগবে। সাবসেকশন 2, হাজির না হয়ে শুধু নথি পাঠালেও চলবে। যদি কাউকে শুধুমাত্র নথি বা বস্তু পাঠাতে বলা হয় তাহলে তাকে ব্যক্তিগতভাবে হাজির না হলেও চলবে, নথি কারো মাধ্যমে পাঠালেই হবে। সাবসেকশন 3, কিছু নথির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য নয়, যেমন এভিডেন্স অ্যাক্টের সেকশন 123 ও 124 ধারার সুরক্ষিত নথি, ডাক টেলিগ্রাম, পোস্ট অফিসে থাকা চিঠি, পার্সেল ইত্যাদি, এগুলো আলাদা আইনের অধীনে পরিচালিত হবে। আমরা এই ধারায় দেখতে পাই যে তদন্ত বা বিচারের প্রয়োজনে আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নথি বা বস্তু তলব করতে পারেন। অর্থাৎ এখানে নথি বা বস্তু তলব করতে পারেন এই ধারা অনুযায়ী দুইজন, বিচারক অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যার কাছে নথি আছে বলে ধারণা করা হয় তাকে নির্দিষ্ট সময় ও স্থানে হাজির হতে বলা হয়। শুধু নথি চাইলে ব্যক্তিগত হাজিরার প্রয়োজন নাই। দণ্ডবিধি আইনে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং জালিয়াতি সংক্রান্ত অপরাধের বিষয়ে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানার জন্য দায়রা জজ বা হাইকোর্ট ডিভিশনের বিশেষ অনুমতি লাগবে। গোপন সরকারি নথি ও টেলিগ্রাম, পোস্ট অফিসে থাকা চিঠি, পার্সেল এই ধারার অধীনে পড়ে না। সেকশন 95, চিঠিপত্র ও টেলিগ্রাম বিষয়ে পদ্ধতি। সাবসেকশন 1, যদি কোনো জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ মনে করেন যে কোনো দলিল, চিঠি, পার্সেল বা অন্য কোনো বস্তু তদন্ত, জিজ্ঞাসাবাদ, ট্রায়াল বা অন্য কোনো আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজন, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট বা আদালত ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট উক্ত দলিল, চিঠি, পার্সেল বা বস্তু হস্তান্তর করতে নির্দেশ দিতে পারেন। সাবসেকশন 2, কোনো নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপার চিঠি, পার্সেল বা কোনো বস্তু তদন্তের জন্য প্রয়োজন মনে করলে ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে তার তল্লাশি ও আটক করার নির্দেশ দিতে পারেন। আমরা এই ধারায় দেখতে পাই যে তদন্ত বা বিচারের প্রয়োজনে চিঠি, পার্সেল বা বস্তু হাজির করার আদেশ দেওয়া যায়। আদেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দায়রা জজ ও হাইকোর্ট। ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্তৃপক্ষ চিঠি বা পার্সেল তল্লাশি ও আটক করতে নির্দেশ দিতে পারেন। সেকশন 96, কখন সার্চ ওয়ারেন্ট ইস্যু করা যায়। আদালত যখন মনে করে সেকশন 94 এবং 95 অনুযায়ী সমন দেওয়ার পরও কেউ ইচ্ছা করে নথি বা বস্তু দিচ্ছে না, বা আদালত জানে না নথি কোথায় বা কার কাছে আছে, অথবা তদন্ত, জিজ্ঞাসাবাদ বা বিচারের সুবিধার জন্য কোনো জায়গায় সার্চ করা প্রয়োজন, তাহলে আদালত সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে এবং যাকে ওয়ারেন্ট কার্যকর করার নির্দেশ দেওয়া হবে তিনি আইন অনুযায়ী সেই জায়গা তল্লাশি করতে পারবেন।
ডাকঘর বা টেলিগ্রাম বিভাগের কাছে থাকা চিঠি, পার্সেল বা অন্য কোনো জিনিস খুঁজতে সার্চ ওয়ারেন্ট শুধুমাত্র জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই তিনজনই ইস্যু করতে পারেন। অন্য কোনো ম্যাজিস্ট্রেট এই ধরনের সার্চ ওয়ারেন্ট দিতে পারেন না। সেকশন 98, বাসা বা ঘর অনুসন্ধান। সেকশন 98 অনুযায়ী ম্যাজিস্ট্রেট বিশেষ পরিস্থিতিতে চুরি করা সম্পত্তি, জাল নথি ও যন্ত্রপাতি, নকল স্টাম্প, কয়েন এবং অশ্লীল বস্তু সংক্রান্ত অপরাধের স্থানে তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন। আর সেই পরোয়ানার ভিত্তিতে পুলিশ সেই স্থানে প্রবেশ, তল্লাশি, জব্দ ও সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। এখন আমরা দেখব কারা সার্চ ওয়ারেন্ট দিতে পারেন। সেকশন 98 এর সাবসেকশন 1 অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা তথ্য ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে যদি যুক্তিসঙ্গত বিশ্বাস পান যে কোনো জায়গায় অপরাধ বা অপরাধের সামগ্রী আছে, তবে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। মূল আইনে রিজন টু বিলিভ একটি গুরুত্বপূর্ণ শব্দ, অর্থাৎ শুধু সন্দেহ নয়, তথ্য ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে যুক্তিসঙ্গত বিশ্বাস থাকতে হবে। কোন কোন অপরাধমূলক কার্যকলাপের ক্ষেত্রে ওয়ারেন্ট দেওয়া যায়? চুরি করা সম্পত্তি, যদি কোনো স্থানে চুরি করা মালামাল রাখা বা তা বিক্রি করার জন্য ব্যবহার করা হয়। জালিয়াতি সংক্রান্ত অপরাধ, যেমন জাল নথি তৈরি বা সংরক্ষণ, মিথ্যা সিল, নকল সিলমোহর, নকল জাল বা স্টাম্প, নকল কয়েন অথবা এগুলো তৈরির যন্ত্রপাতি বা উপকরণ। অশ্লীল বস্তু, পেনাল কোডের সেকশন 292 অনুযায়ী যেসব জায়গায় অশ্লীল বস্তু, যেমন নিষিদ্ধ ছবি, বই, ভিডিও বা প্রকাশনা তৈরি, বিক্রি এবং সংরক্ষণ করা হচ্ছে বলে যুক্তিসঙ্গত বিশ্বাস থাকে। ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্টে পুলিশ কি করতে পারে? ওয়ারেন্ট জারি হলে একজন কনস্টেবলের ঊর্ধ্বতন পদমর্যাদার অফিসার নিম্নোক্ত কাজগুলো করতে পারবেন। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ বা সাহায্যকারী নিয়ে নির্দেশিত স্থানে প্রবেশ করতে পারবেন। ওয়ারেন্টে উল্লেখিত নির্দেশ অনুযায়ী ঘর, বাড়ি, দোকান বা জায়গাটি তল্লাশি করতে পারবেন। তল্লাশিকালে যদি পাওয়া যায় চুরি করা সম্পত্তি, জাল কাগজপত্র বা সিল, নকল স্টাম্প বা কয়েন, অবৈধ উপকরণ বা যন্ত্রপাতি, অশ্লীল বস্তু, তাহলে সেগুলো আইন অনুযায়ী জব্দ করতে পারবেন। মূল আইনে রিজনেবলি সাসপেক্ট শব্দটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সামগ্রী দেখেই যদি অনুমান হয় যে সেগুলো অপরাধের সাথে জড়িত, তাহলে জব্দ করা যাবে। জব্দ করা সব বস্তু ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা যাবে অথবা পরিস্থিতি বিবেচনায় নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করা যাবে। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার, যদি কোনো ব্যক্তি সেই স্থানে উপস্থিত থাকে এবং তার বিরুদ্ধে যুক্তিসঙ্গত সন্দেহ থাকে যে সে চুরি করা মালামাল, জাল নথি বা সিল, নকল স্টাম্প, কয়েন, অশ্লীল বস্তু রাখা, তৈরি বা বিক্রিতে জড়িত, তাহলে তাকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা যাবে। এই ধারা থেকে আমরা দেখতে পাই যে জেলা ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তথ্য ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ওয়ারেন্ট জারি করতে পারেন। ওয়ারেন্ট চুরি করা মালামাল, জাল নথি, সিল, নকল স্টাম্প, কয়েন, যন্ত্রপাতি এবং অশ্লীল বস্তু সংক্রান্ত স্থানে দেওয়া হয়। পুলিশ ওয়ারেন্টে উল্লেখিত স্থানে প্রবেশ, তল্লাশি ও জব্দ করতে পারে। জব্দকৃত বস্তু ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন বা নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা যায়। সেকশন 99A, সরকার কর্তৃক প্রকাশনা বাজেয়াপ্ত করার ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির সেকশন 99A মূলত সেই সব সংবাদপত্র, বই বা নথি নিয়ে কথা বলে যেগুলোতে এমন কিছু লেখা প্রকাশিত হয়েছে যা আইনত দণ্ডনীয়, রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক বা অশ্লীল। কোন ধরনের প্রকাশনা বাজেয়াপ্ত করা যায়? সাবসেকশন 1 অনুযায়ী সরকার যদি মনে করে যে কোনো প্রকাশনায় এমন কোনো লেখা রয়েছে যেটি দণ্ডবিধির নিম্নের ধারাগুলির অধীনে শাস্তিযোগ্য। সেকশন 123A, 124A, রাষ্ট্রবিরোধী বা বিদ্রোহমূলক বক্তব্য। সেকশন 153A, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো। সেকশন 292, অশ্লীল প্রকাশনা। সেকশন 295A, ধর্মীয় অনুভূতিতে আঘাত। সেকশন 505, 505A, জনসাধারণের মধ্যে ভীতি, বিদ্বেষ বা বিশৃঙ্খলা সৃষ্টি। রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী, স্পিকার বা প্রধান বিচারপতির বিরুদ্ধে মানহানিকর বিষয় প্রকাশিত হয়েছে। প্রকাশনাটি অশ্লীল, অভদ্র, উস্কানিমূলক বা ভিন্ন ভাষায় রচিত। এমন কোনো লেখা বা দৃশ্য আছে যা মানুষকে কোনো দণ্ডনীয় অপরাধ করতে উস্কে দিতে পারে, অথবা এমন সম্ভাবনা দেখা যায়। সরকারের ক্ষমতা কি? এমন কিছু প্রকাশিত হলে সরকার অফিসিয়াল গেজেট নোটিফিকেশন করে ঘোষণা দিতে পারে যে এই প্রকাশনার প্রতিটি কপি বাজেয়াপ্ত করা হলো। এ ঘোষণার পর পুলিশ যে কোনো জায়গায় পাওয়া কপি জব্দ করতে পারবে, ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট দিতে পারবেন, সাব ইন্সপেক্টর বা তদূর্ধ্ব কোনো পুলিশ কর্মকর্তা সেই প্রকাশনা অনুসন্ধান ও জব্দ করতে পারেন। সাবসেকশন 2 অনুযায়ী সংবাদপত্র, বই ও নথি এই তিনটির সংজ্ঞা নেওয়া হবে প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট 1973 অনুযায়ী। সেকশন 99B, বাজেয়াপ্তির ঘোষণা বাতিল করতে হাইকোর্টের ক্ষমতা। সেকশন 99B অনুযায়ী কোনো বই, পত্রিকা বা অন্যান্য দলিল বাজেয়াপ্তির ঘোষণা হলে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি 2 মাসের মধ্যে হাইকোর্টে আবেদন করে সেই আদেশ বাতিল করাতে পারেন, যদি প্রমাণ করা যায় যে প্রকাশনায় 99A ধারার নিষিদ্ধ কোনো বিষয় ছিল না। অন্যায়ভাবে আটক ব্যক্তিদের উদ্ধার। সেকশন 100, বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি। ফৌজদারি কার্যবিধির সেকশন 100 অনুযায়ী যদি কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে যে কোনো ব্যক্তিকে অপরাধমূলক উপায়ে আটক করা হয়েছে, তবে তিনি একটি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। তল্লাশির মাধ্যমে যদি সেই ব্যক্তিকে পাওয়া যায়, তবে তাকে অবিলম্বে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এরপর ম্যাজিস্ট্রেট মামলার পরিস্থিতি অনুসারে উপযুক্ত আদেশ দিবেন। এই দ্বারাই আমরা দেখতে পাই যে বেআইনিভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, অর্থাৎ যে কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে যে কোনো ব্যক্তিকে অপরাধমূলক উপায়ে আটক করা হয়েছে, তবে তিনি একটি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। অনুসন্ধান করার সাধারণ বিধান। সেকশন 103, সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালাতে হবে। সাবসেকশন 1 অনুযায়ী তল্লাশি শুরু করার আগে কর্মকর্তা স্থানীয় এলাকার 2 বা ততোধিক সম্মানিত ব্যক্তিকে উপস্থিত থাকতে এবং সাক্ষী হওয়ার জন্য বলবেন। সাবসেকশন 2 অনুযায়ী কর্মকর্তা তল্লাশির সময় পাওয়া সব জিনিসের তালিকা এবং কোন স্থান থেকে কি উদ্ধার হয়েছে তা লিখিতভাবে প্রস্তুত করবেন এবং তাতে সাক্ষীদের স্বাক্ষর নেবেন। তবে উপস্থিত সাক্ষীরা আদালতে হাজির হতে বাধ্য নন যদি না আদালত বিশেষভাবে সমন পাঠায়। আজকের ভিডিওতে আমাদের আলোচনা এই পর্যন্ত। যদি আমাদের এই আলোচনাটি ভালো লাগে তবে আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও শেষে এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ প্রশ্নমালা এবং সব শেষে উত্তর রয়েছে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।